ইন্টারভিউয়ের প্রিপারেশন নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। তো প্রথমে বলি, দেখো বিষয়টা হচ্ছে এই যে আমি একটু পুরনো ধরনের মানুষ। পুরনো ধরনের বলতে বর্তমানে হয় না বেশ একটা তোমার কি বলে, একটা চাকচিক্যময় ব্যাপার থাকে, একটা ইন্টারভিউ বোর্ড, একটা মক ইন্টারভিউ নেওয়া, এটা সেটা এই ব্যাপারগুলো কাজ করে। সত্যি কথা বলতে কি, এখন তোমাদের একটু কনফিউশন হবে, যারা প্রথমবার ইন্টারভিউ দিতে যাবে তাদের মধ্যে একটা ভীষণ ভয় কাজ করে যে অ্যাকচুয়ালি সেখানে রিয়েল টাইম সিচুয়েশনটা হবে কেমন। তো এটা একটা সত্যি খুব কনফিউশনের জায়গা এবং সেই জন্য ভয়েরও জায়গা। কিন্তু সেটা মক ইন্টারভিউ দিয়ে অনেকটা কাটানো যেতে পারে। তোমরা যে মক ইন্টারভিউগুলো দেখো, ওই রকমই একটা বোর্ড থাকবে, ওরকমই একটা টেবিল থাকবে, যেখানে অপোজিটে ওরকম 2-3 জন থেকে 5 জন মতো মানুষ থাকবেন এবং তার সামনে একটা চেয়ার থাকবে যেখানে তোমাকে বসতে হবে, হয়তো পাশে একটা বোর্ড থাকবে যেহেতু ডেমনস্ট্রেশনের ব্যাপার রয়েছে। তো মোটের ওপর এরকম একটা সিনারিও তুমি ভেবে নাও। বাকিটা হচ্ছে কি, তুমি তোমার কলেজের ক্লাসরুমকে ভাবতে পারো, বা তুমি যে স্কুলে পড়তে সেই স্কুলের ক্লাসরুমকে ভাবতে পারো। ওরকমই একটা রুম থাকবে, সেখানে একটা গেট থাকবে, সেই দরজা দিয়ে তোমাকে ঢুকতে হবে, ওখানে গিয়ে বসতে হবে, কথা বলতে হবে, ব্যাস সিম্পল। একটা ব্যাপার হচ্ছে কি, যে সবসময় মনে রাখবে যে এরা তোমার টিচার, সুতরাং তোমার স্যার ম্যাডামদের সঙ্গেই, হয়তো তোমার কলেজের নয়, অন্য কলেজ বা ইউনিভার্সিটির স্যার ম্যাডামদের সঙ্গেই কথা বলতে যাচ্ছ, এবং স্বাভাবিক যে কথাগুলো সেই কথাগুলোই তোমার সঙ্গে আলোচনা হবে, আর কিচ্ছু নয়। সেটাকেই একটু সাজিয়ে, একটু একটু কি বলে, শ্রুতিমধুরভাবে একটু গুছিয়ে সেখানে বলার চেষ্টা করতে হবে, ব্যাস এই। কিন্তু বিষয়গুলো সবই আমাদের পরিচিত বিভিন্ন ক্ষেত্র থেকেই থাকবে। এটা হচ্ছে এক। এবার 2 নম্বর হলো যে টেকনিক্যাল যে দিকগুলো, সেগুলো কিন্তু প্রধান বলে আমার কখনোই মনে হয়নি। টেকনিক্যাল দিকগুলো বলতে তুমি কি ধরনের পোশাক পরবে, তুমি কিভাবে যাবে, হাতে কোন ফাইল রাখবে, এটা সেটা কিভাবে রাখবে, ওখানে গিয়ে তুমি কিভাবে ঘরে ঢুকবে, তারপর চেয়ারে বসা কিভাবে বসবে, তারপরে উত্তর কিভাবে দেবে, হাত কোথায় রাখবে, বলাটা কিভাবে করবে, কার দিকে তাকাবে, বোর্ড ওয়ার্কটা কিভাবে করবে, এই যে পার্টগুলো, এই পার্টগুলো টেকনিক্যাল পার্ট, এগুলো গুরুত্বপূর্ণ, তবে এটা কিন্তু প্রধান গুরুত্বপূর্ণ বিষয় আমার মনে হয়েছে নয়। প্রধান বিষয় হচ্ছে 2-1 জনের এরকম কিছু এক্সপেরিয়েন্স হয় যে এইগুলোর ওপরে তাদের অভিজ্ঞতাটা বাজে হলো, কিন্তু সেই সংখ্যাটা খুব কম। দেখবে, তুমি একটু খোঁজ খবর নিয়ে দেখবে যে পোশাকের জন্য, কারণ আমরা সবাই একটা মার্জিত পোশাক পরেই যাই এইগুলো, বা ওখানে বসা, অ্যাকচুয়ালি স্যার ম্যাডামরা বলেন বসো, হ্যাঁ, স্বাভাবিকভাবেই আসলে তাদেরও তো ইন্টারভিউ নিয়ে যেতে হবে। 2-4 জন এমন 2-একটা ঘটনা ঘটে যেগুলোতে হয়তো বসাটাকে তারা জাজ করছেন, এই করছেন, তা করছেন, এইগুলো। তো তোমাকে যেটা মেইন, এগুলোও গুরুত্বপূর্ণ এবং এগুলোও তুমি ঠিকভাবে পালন করে সেখানে যাবে, কিন্তু এটা শেখার জন্য তোমার 1-2 দিনই এনাফ। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে, যে সেইগুলো আমি পয়েন্ট করে করে এখানেই করেছি, সেগুলো আমাদের পড়ার জিনিস, সেগুলো আমাদের আগে থেকে রেডি করে যাওয়ার জিনিস, অনেক বেশি করে সেগুলো নিয়ে আমাদের ভাবতে হবে, আমাদের ফোকাসটা সেই দিকে বেশি রাখতে হবে। সেগুলো কয়েকটা পয়েন্ট আছে আমার, সেই পয়েন্টগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর হ্যাঁ, অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হলো, আমি কেন এই বিষয়ে ভিডিও করিনি তার কারণ হচ্ছে যে দেখো, আমি টিচমেন্ট ক্লাসরুমে অলরেডি এই বিষয়ে ক্লাস করছি, সেটা সবার জন্য ওপেন। ওকে, আমি এর আগেই তোমাদেরকে কোনো একটা ভিডিওতে, আমার মনে পড়ছে না কোন ভিডিওতে, কিন্তু এর আগে কোনো একটা ভিডিওতে টিচমেন্ট চ্যানেলে টিচমেন্টে একটা ফ্রি ক্লাসরুম তোমাদেরকে দিয়েছিলাম, যেখানে মক টেস্ট আমি ফ্রিতে নিচ্ছিলাম, বেশ কিছু মক টেস্ট ওখানে নিয়েছিলাম আমি সবার জন্য। সেই ক্লাসরুমটাতেই আমি এখন ইন্টারভিউর জন্য প্রত্যেক সপ্তাহে আমি ক্লাসে এসে তোমাদের ক্লাস নিচ্ছি, কিন্তু সেটা সবার জন্য ওপেন, এখানে কোনো টাকা পয়সার ব্যাপার নেই। তো তোমরা এই যে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আবার ওর যে লিঙ্কটা সেটা তোমাদের দিয়ে দেব। আমার একটা টিচমেন্ট গ্রুপ করা হয়েছে, সেখানে মূলত তোমাদের সঙ্গে আমি কমিউনিকেট করব। সেখানে আমি যা কিছু মেসেজ দিয়ে দিই যে কবে আমি ক্লাসে আসব, কোন দিন কিভাবে তোমাকে রেডি হতে হবে, মোটের ওপর তুমি ধরে নাও যে ওখানে এই বিষয়ে আমি গাইডেন্স কিছুটা দেওয়ার চেষ্টা করব। তোমাদের কাছে যদি গুরুত্বপূর্ণ মনে হয় তোমরা ওই ক্লাসরুমে উপস্থিত থাকতে পারো।
প্রথম ক্লাসটাতে আমি যে কথাগুলো আলোচনা করেছিলাম সেগুলোই আজকের এই ভিডিওতে তোমাদের একবার জানিয়ে দিচ্ছি, যেহেতু সেটা অলরেডি আলোচনা হয়ে গেছে, তোমরা সেটা হয়তো অনেকে শোনোনি বা হয়তো সেভাবে দেখার সুযোগ হয়নি। দেখো, প্রথম যেটা সেটা হলো যে আমাদের যে জায়গাগুলো থেকে প্রশ্ন বেসিক্যালি ধরে সেটা হচ্ছে যে স্পেশাল পেপার। তাহলে তোমার এম এর যে স্পেশাল পেপার, সেই স্পেশাল পেপারটা তোমাকে ভালো করে পড়ে যেতে হবে। এক্ষেত্রে কি কি পড়বে? পড়বে হচ্ছে তুমি যখন এম এ পড়তে সেই সময় তোমার স্পেশাল পেপারে তোমার যে যে পেপার স্পেশাল ছিল সেই পেপারগুলোতে সিলেবাসটা কি ছিল এইটা তোমাকে একটু জানতে হবে। সেই সময়টায় তোমাদের কে কে টিচার ছিলেন, স্যার বা ম্যাডাম ছিলেন, সেইটা তোমাকে একটু মনে রাখতে হবে। কোন স্যার বা ম্যাডাম কোন ধরনের বিষয় পড়াতেন একটু স্মৃতি রোমন্থন করে, বা তোমার যারা নাকি ক্লাসমেট বা ব্যাচমেট তাদের সঙ্গে কথা বলে এই ব্যাপারগুলো একটু জানার চেষ্টা করো। ওকে, এটা হচ্ছে বিষয়। এবার তোমার সিলেবাসে যে টপিকগুলো ছিল জিজ্ঞাসা করতে পারে যে তোমার স্পেশাল পেপার কি ছিল। ধরে নেওয়া যাক কথা সাহিত্য, এবার বলতে পারে কথা সাহিত্যে কোন উপন্যাসটা পাঠ্য ছিল। তো তুমি ধরো বললে কথার কথা যে ঢোড়াই চরিত মানুষ। এইবার প্রশ্ন করতে পারে যে এটা কে পড়াতেন। এবার ওই উপন্যাসের ভেতরে ঢুকে গিয়েই হয়তো প্রশ্ন করলেন, অথবা ওর লেখকের দিকে চলে গেলেন, লেখক নিয়ে প্রশ্ন করলেন। মানে একটা অ্যাঙ্গেল থেকে তারা ঢুকে পড়বেন কোনো একটা জায়গা থেকে। নর্মালি একজন দেখা যায় টানা দুটো তিনটে প্রশ্ন করে যান, এবং এইভাবেই তিনি ওই সূত্র ধরে ধরে এটার থেকে ওটা, এটার থেকে ওটা, এইভাবেই কথাগুলোকে এগিয়ে নিয়ে যান। ওকে, তার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোন কোন টপিক তোমাদের সময়ে পাঠ্য ছিল এটা আগে পড়তে হবে। তারপরে বাকি আরো কথা সাহিত্যের ওপরে কিছু কিছু এক্সট্রা জিনিস যদি তুমি পড়ো বেটার হয়। তাহলে প্রাথমিক পড়া হচ্ছে তোমার সিলেবাসে যেগুলো ছিল সেগুলো, তারপর কথা সাহিত্যের ওপরে ওভারঅল যদি ধারণা তোমার থাকে সেটা। একই কথা খাটবে লোক সাহিত্যের ক্ষেত্রে, একই কথা খাটবে তোমার কি বলে প্রাচীন মধ্যযুগের ক্ষেত্রে, একই কথা তোমার নাটকের ক্ষেত্রে বা কাব্য কবিতার ক্ষেত্রে বা রবীন্দ্র সাহিত্য বা অন্য কোনো টপিকের ক্ষেত্রে। ওকে, এটা হচ্ছে একটা। তাহলে তুমি আগে সেইটা খোঁজ খবর নাও এবং সেই টপিকগুলোর আগে টেক্সটটা ভালো করে পড়ে ফেলো, বা টেক্সটটা তোমার যদি মনে হয় যে অতটা সময় নেই তাহলে ওই টেক্সটের ওপরে যে আলোচনা, বিষয়বস্তু, একটা জিস্ট যেখানে করা রয়েছে সেই ধরনের কোনো বই পড়ো। ওকে, এখান থেকে চরিত্র, ঘটনা বা অনেক সময় এই ধরনের প্রশ্ন হতে পারে। ধরো কথার কথা আমি একটু উদাহরণ বলছি, পুতুল নাচের ইতিকথা। এখন পুতুল নাচের ইতিকথা তোমার পাঠ্য ছিল, তুমি জানো। সেখানে প্রশ্ন করতে পারে যে কুসুম কুসুম তার বাপের বাড়িতে চলে গেল, কেন গেল, না গেলে কি ক্ষতি হতো, কেন শশীর ডাকে সে সাড়া দিল না, দিলে কি অসুবিধা হতো, তোমার কি মনে হয়েছে? এই ধরনের প্রশ্ন। ধরো গৃহদাহ রয়েছে তোমার হয়তো কলেজ বা ইউনিভার্সিটি লেভেলে পাঠ্য ছিল। এবার কথার কথা এখানে চলে এলো পড়াটা, তোমার মানে প্রশ্নটা এখানে ঢুকে পড়লো। এইবার বলে দিতে পারে যে ওই যে অচলার যে শেষ প্রসঙ্গ সুরেশের সঙ্গে তার ওই যে চলে যাওয়া, ওখান থেকে প্রশ্ন হতে পারে। বা প্রশ্ন হতে পারে যে ওই মহিমের সঙ্গে তার যে গৃহদাহ মানে ঘর পুড়ে যাওয়া, এইটা কতটা প্রভাব বিস্তার করেছে এই উপন্যাসের ক্ষেত্রে। বিভিন্ন রকমের, মানে কোন দিকে ঢুকবে কেউ বলতে পারে না। তবে এটা ঘটনা যে তথ্য ধরনের প্রশ্নটা একটু কম হতে পারে, যেটা হতে পারে কনসেপ্টটা তোমার কতটা ক্লিয়ার আছে সেটাকে বুঝে নেওয়ার জন্য তারা কিছু প্রশ্ন তোমাকে করতে পারে। সেগুলোও হয়তো তথ্য জ্ঞানমূলক প্রশ্ন হতেই পারে, কিন্তু মোটের ওপর তুমি এই বিষয়টা নিয়ে তোমার কনসেপ্ট কতখানি পরিষ্কার এই ব্যাপারটা তারা একটু যাচাই করে নেওয়ার চেষ্টা করেন। সেজন্য তো বেটার হয় যদি সেই বিষয়ের সঙ্গে রিলেটেড যে অংশটা সেটা ভালো করে পড়া থাকে। এবার এটা তো আর এক মাসের ব্যাপার নয়, এই জন্য ইন্টারভিউ কখনোই আসলে রিটেন এক্সাম হওয়ার পরে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেব এটা করে কারা, যারা একটু অসচেতন স্টুডেন্ট। তারা উচিত হচ্ছে আমি প্রথম থেকেই রিটেন এবং ইন্টারভিউর জন্য রেডি হব। অ্যাকচুয়ালি আমাদের পড়াটা তো সে ছোট থেকেই হওয়া শুরু হয়, অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশন থেকে। কিন্তু আমরা অনেকেই আছি টিউশন করে করে গ্র্যাজুয়েশন করেছি, এমএতেও অনেকে আমি দেখতাম টিউশন পড়তো।
তো আমার অবাক লাগে এই ভেবে, স্বাভাবিকভাবেই তাদের ক্ষেত্রে একটু সাবজেক্টের ডেপথটা একটু কম হয়। তো স্যার ম্যাডামেরা আলোচনা করলেই বুঝে যায় যে কে এই এক মাসে বসে মেজে একটু এসেছে আর কে আসলেই ভিতটা খানিকটা স্ট্রং, সেটা না বুঝে যায়। এই জন্য তোমার এই পরীক্ষার ক্ষেত্রে আমার বক্তব্য হবে, তুমি যতটা পারো, তোমার যতটুকু সময় আছে সেই সময়টাকে ধরে ধরে এই ব্যাপারগুলোকে পড়ো। এবং ধরো তোমার যদি সময় খুব বেশি না থাকে, হতেই পারে যে তোমার বাড়িতে একদমই সময় পাওয়া যায় না, সেক্ষেত্রে আর তুমি তো আর একটা উপন্যাস পড়তে গিয়ে তোমার 10 দিন 20 দিন লেগে গেল তো হবে না, তোমাকে অনেক কিছু পড়তে হবে। সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো, সাহিত্যের ইতিহাসের একটা বই নাও, সেই বইয়ে ওই উপন্যাসের ওপরে অন্তত 1 প্যারাগ্রাফ বা 2 প্যারাগ্রাফ বা 1 পেজ বা 2 পেজ একটা আলোচনা রয়েছে, সেইটুকু অংশ একটু ডিটেলসে পড়ো। ওকে, এই হচ্ছে পয়েন্ট। এটা গেল 1। 2 নম্বর হলো যে এই স্পেশাল পেপার সংক্রান্ত আরও বেশ কিছু প্রশ্ন হতে পারে। যেমন ধরো লোকসাহিত্যের ক্ষেত্রে একজন স্টুডেন্টকে প্রশ্ন করেছিল যে তোমার সাবজেক্টটা যে ছিল লোকসাহিত্য, আচ্ছা লোকসাহিত্য, এখানে লোক এই কথাটার অর্থ কি, লোক দিয়ে কি বোঝায়? তাহলে ভেবে দেখো, বিষয়ের যদিও লোকসাহিত্যের মধ্যেই পড়ে, লোকসাহিত্যের আলোচনার শুরুতেই এই প্রসঙ্গগুলো আলোচনা থাকে, ফলে এইভাবে তোমাকে পড়াশোনাটা করে যেতে হবে। ঠিক আছে, এই হচ্ছে একটা পয়েন্ট। এবার 2 নম্বর, সেটা হচ্ছে যে তোমার নিজের যে সাবজেক্ট বলতে ধরো বাংলার স্টুডেন্ট তুমি, তাহলে সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে এসএলএসটিতে যে সিলেবাসটা পাঠ্য ছিল সেই সিলেবাসটার ওপর সাহিত্যের ইতিহাস এবং ব্যাকরণ ভালো করে পড়তে হবে। মানে তুমি রিটেন এক্সামের জন্য সাহিত্যের ইতিহাসটা যেমন পড়েছো সেটাকেই কিন্তু কন্টিনিউ করতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং ব্যাকরণটাও কন্টিনিউ তুমি করে যাবে, যেহেতু তোমার অলরেডি পড়া রয়েছে, ফলে তো প্রতিদিন তুমি 1 ঘন্টা সময় করলেও একবার একটু চোখ বুলিয়ে যাবে। এবার তো আর তথ্য জিজ্ঞেস করবে না, সাল তারিখ জিজ্ঞেস সেভাবে করবে না। খুব গুরুত্বপূর্ণ বইগুলোর সাল তারিখ জিজ্ঞেস, গোরা উপন্যাসটা কবে প্রকাশিত হয় বলুন তো, এটা তো বিখ্যাত বই, হ্যাঁ, এই ধরনের কোনো সাল জিজ্ঞেস করতে পারে, কিন্তু ওভারঅল সালটাল জিজ্ঞেস করে না। কিন্তু ওই কনসেপ্ট, এই বইটা কার লেখা, কোন প্রেক্ষিতে এই বইগুলো লেখা, এই ধরনের প্রশ্ন হতে পারে। ফলে তোমার যে স্টাডি ম্যাটেরিয়ালটা আছে তার যে আনুষঙ্গিক যে তথ্যগুলো আছে সেগুলো তুমি পড়ে ফেলতে পারো, লাভ হবে। এবং যারা আমাদের সিলেবাসে ছিলেন না অথচ গুরুত্বপূর্ণ সাহিত্যিক, তাদেরও 2-4টে গুরুত্বপূর্ণ বই সম্পর্কে একটু জানা উচিত। যেমন প্রবন্ধের ক্ষেত্রে, আমাদের বাংলাতে প্রবন্ধের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রয়েছেন, কিন্তু রামমোহনও নেই, ফোর্ট উইলিয়াম কলেজও নেই। এবার যদি প্রশ্নে রামমোহনের 2-4টে গুরুত্বপূর্ণ বই, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, ফোর্ট উইলিয়াম কলেজের সব থেকে গুরুত্বপূর্ণ 2-4টে বই, এই বিষয়গুলো আমি বোঝাতে পারলাম আশা করি, এইগুলো সম্পর্কে একটু জেনে যাও, এতে করে সুবিধা হবে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে সেটা হলো যে আমাদের বিএডে আমরা যে পড়াশোনাগুলো করেছি মূলত টেট কেন্দ্রিক, বা ধরো এর মধ্যে কি কি পড়বে, এক পার্ট হচ্ছে চাইল্ড সাইকোলজি, ক্লাসরুম ম্যানেজমেন্ট, একজন টিচার হিসাবে যেটা আমরা পেডাগগি বা পেডাগজি যাই বলি না কেন, এই সংক্রান্ত, যে একজন টিচার হিসাবে তুমি এক্ষেত্রে কি করবে বা কি করণীয় বলে তুমি মনে করো, এটা একটা দিক। 2 নম্বর হলো যে আমাদের যে বিভিন্ন থিওরিগুলো আছে, শিখন সংক্রান্ত বা অন্যান্য সংক্রান্ত বেশ কিছু ইম্পর্ট্যান্ট থিওরি আছে, এই থিওরিগুলোর মধ্যে একটু জিজ্ঞাসা করতে পারে। 2 নম্বর হচ্ছে আমাদের যে এডুকেশন পলিসিগুলো আছে এবং আমাদের যে শিক্ষা কমিশনগুলো আছে, এইগুলো সম্পর্কে। এডুকেশন পলিসি বলতে একেবারে লাস্ট যেটা, সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটার স্পেশাল ফিচারগুলো সম্পর্কে খুব ডিটেলসে পড়তে হবে। আর যে পলিসিগুলো তোমার কমিশনগুলো আছে তার নেতাকে, কার আন্ডারে সেই কমিশনটা ছিল, সেই কমিশন কি নামে পরিচিত। যেমন ধরো উদাহরণ বলছি, স্বাধীনতার পরে আমাদের যে প্রথম কমিশনটা সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় কমিশন, যার হেড ছিলেন রাধাকৃষ্ণনজি। তো এটা দুটো নামেই পরিচিত, এক হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন, একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় কমিশন। ওকে, তো যে কোনো একটা, যে রাধাকৃষ্ণনের নেতৃত্বে যে কমিশনটা হয় সেটা কি ধরনের, কোন তার কি নাম ছিল বা সেটা কোন বিষয় কেন্দ্রিক ছিল, ওকে, এই ধরনের।
তো এবং তার স্পেশাল ফিচার কি কি ছিল এই বিষয়গুলো, যেমন ওখানে একটা স্পেশাল ইয়ে ছিল, তারা রেকমেন্ড করেছিলেন যে যাতে করে আমাদের নৈতিক বোধটা বাড়ে সেই ধরনের এডুকেশন আমাদের এডুকেশন সিস্টেমে ইনভলভ করা উচিত। সেটাকে যদিও যুক্ত করা হয়নি, ধর্মীয় একটা ব্যাপার বলে, ইন্ডিয়া যেহেতু ধর্মনিরপেক্ষ একটা কান্ট্রি, ফলত ওই ধরনের পার্টগুলোকে এর মধ্যে ঢোকাতে চাননি। যাই হোক, তো এই ধরনের ব্যাপারগুলো নিয়ে একটু জেনে বুঝে এগোনে গেলে সুবিধা হয়। আর লাস্ট আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসিটা, সেটা ডিটেলসে জানা এবং তার পক্ষে বিপক্ষে তোমার যে ভাবনাটা সেটাকেও এখানে জেনে বুঝে একটু নেওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। তাহলে এই জায়গাগুলো নিয়ে আমাকে পড়াশোনা করতে হবে। আমি আজকে কি কি পড়তে হবে এগুলো আমি ওই ক্লাসে আলাদা আলাদা দিনে আলাদা আলাদা টপিকের ওপরে সবাই মিলে আলোচনা করব, সেখানে আমাদের পয়েন্টগুলো উঠে আসবে। তুমি হয়তো কিছুটা জোগাড় করবে, কিছুটা অন্যদের থেকে পেয়ে যাবে, এইভাবে যদি তুমি ক্লাসে উপস্থিত থাকো তো সেগুলোকে খাতায় টুকে নেবে, রেডি হয়ে যাবে আর কি। এই হচ্ছে বিষয়। আমি শুধু এখানে বলছি কোন কোন পয়েন্ট থেকে তুমি রেডিটা হবে। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে যে আমাদের যে বর্তমান স্কুলে 9, 10, 11, 12 যে লেভেলটা, সেই লেভেলে সিলেবাসটা কি আছে এটা সম্পর্কে আমাদের ধারণা রেখে যাওয়াটা উচিত। ধরো আমি যেহেতু বাংলার স্টুডেন্ট, বাংলার টিচার, ফলত স্কুলে বাংলার কি সিলেবাস আছে 9, 10 এ, সেই সিলেবাসটা আমাদের জানা উচিত যে এই আছে। ওকে, এবং যেহেতু আমাদের সুবিধা হচ্ছে আমাদের 9, 10 এর সিলেবাসটা আমাদের এসএলএসটি-তেও ছিল, ব্যাকরণ হুবহু ছিল, টেক্সট হুবহু ছিল, এবং সাহিত্যের ইতিহাসটা 9, 10 এ থাকে না, 11, 12 এ থাকে, সেগুলো বলে দেওয়া সহজ। এই বইগুলো আমরা পড়েছি। এবার তোমাকে বলতে হবে যে এই গল্প কবিতা আছে, এর এটা, এবার ওই সূত্র ধরেও এগোতে পারে। হ্যাঁ, কোন সূত্র ধরে এগোবে আমরা তো কেউ জানি না, হতেই পারে এই সূত্র ধরে এগিয়ে গেল। তাহলে সেইগুলো সম্পর্কে আমাকে ধারণা রাখতে হবে। এবং এটাও ঘটনা যে এই দেখবে এক একটা একক আছে না, মানে এক একটা পাঠ আছে, তো এই এক একটা পাঠের এক একটা ভাবমূল থাকে, সেগুলোকেও আমাদের একটু জানতে হবে যে এক একটা ক্লাসেরও একটা ভাবমূল থাকে, যে এই টপিকগুলো এক জায়গায় করার পিছনে একটা কারণ রয়েছে, সেগুলো দেখবে বইয়ে লেখা রয়েছে, বা আমি ক্লাসেও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, জিজ্ঞাসা করতেই পারে এই পার্টগুলো। এর পরে রয়েছে যে নিজের সম্পর্কে কিছু বলুন, হ্যাঁ, ডেসক্রাইব ইউর সেলফ, এই যে পার্টটা নিজের সম্পর্কে কিছু বলা, তো সেইটা আমি কিভাবে বলবো সেই পার্টটা তুমি তোমার মতো করে একটা রেডি করো। এটা নিয়ে ক্লাসেও আমরা আলোচনা করব, কিন্তু এটা প্রত্যেকের নিজের নিজের মতো করে হওয়া উচিত, নিজেই এটাকে তৈরি করা উচিত, যাতে করে তোমার কথাটা তোমার কথাই হয়, কখনো আমার কথা বা অন্য কারোর কথা এখানে শোনাটা বোধহয় ঠিক হবে না। এর সঙ্গে রয়েছে যে তোমার নাম, তোমার বংশ, পদবি, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। তোমার নাম সংক্রান্ত কোনো স্পেশালিটি থাকলে, নামের মানে, নামের বানান, ওকে, যদি নামটা কোনো সন্ধি সূত্রে হয় বা কোনো প্রকৃতি প্রত্যয়গত হয়, তাহলে সেই পার্টগুলো, ব্যুৎপত্তিগত পার্ট, সেগুলো জানতে হবে, খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। সেই অর্থটা যদি কোনো বিশেষ অর্থ হয়, সেটার সঙ্গে রিলেটেড যদি কোনো মানুষ বা কোনো মিথোলজিক্যাল ক্যারেক্টার থাকে, তাহলে এই বিষয়গুলো খুব ভালো করে জেনে যেতে হবে। এছাড়া রয়েছে টাইটেল, একই জিনিস, পদবি নিয়েও এই ধরনের বিষয়, যে এই পদবীর কোনো বিখ্যাত ব্যক্তি বা এই পদবীর সঙ্গে কোনো স্পেশাল কোনো ফিচার যুক্ত কিনা, এটা। এছাড়া আমার লোকালিটি, যে লোকালিটিতে আমি থাকি সেই লোকালিটিতে, যেমন আমি ধরো বারাসাতে বাস করি উত্তর 24 পরগনার, তাহলে এই বারাসাত সব মানে এলাকা এবং তার সঙ্গে উত্তর 24 পরগনা জেলা, এই এখানে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, উল্লেখযোগ্য জায়গা, উল্লেখযোগ্য কোনো উৎসব, উল্লেখযোগ্য কোনো ঘটনা, এগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে স্বাভাবিকভাবেই। এই পার্টগুলো একটা জায়গায় জড়ো করবে। এছাড়া রয়েছে হচ্ছে তোমার কিছু ইন্ডিভিজুয়াল প্রশ্ন, যেগুলো আরও অনেক আছে, আমি আজকে 2টো প্রশ্নই বলছি। সেটা হচ্ছে ধরো এই ধরনের প্রশ্ন যে সাহিত্য কেন স্টুডেন্টরা পড়বে, সাহিত্য পড়ার অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা কি, এটা, বা সাবজেক্ট হিসাবে বাংলা পড়ার উদ্দেশ্য কি, কেন বাংলা পড়বে, এটা। ওকে, আর একটা হচ্ছে গিয়ে তোমার ওই কি বলে, তুমি টিচার হতে চাইছো কেন,
এটা। তুমি যদি অন্য কোনো প্রফেশনে থাকো, সেখান থেকে এই টিচিং প্রফেশনে আসতে চাইছো কেন, এটা। এই ধরনের প্রশ্নগুলো এখানে করতে পারে। তো এই এই ধরনের আরো কিছু ইন্ডিভিজুয়াল প্রশ্ন থাকতে পারে যে প্রশ্নগুলো করতে পারে, কিন্তু মূল যে জায়গাটা সেটা হচ্ছে তোমার স্পেশাল পেপার, তোমার নিজের সাবজেক্ট রিলেটেড, যেমন সাহিত্যের ইতিহাস, ব্যাকরণ, বাংলা সাহিত্যের, বাংলার স্টুডেন্টদের ক্ষেত্রে এটা। 3 নম্বর হচ্ছে তোমার এডুকেশন পলিসি, শিক্ষা কমিশন, এছাড়া পেডাগজি সংক্রান্ত যে বিভিন্ন প্রশ্ন এইগুলো, ক্লাসরুম ম্যানেজমেন্ট সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন এইগুলো। এই 3টে পার্ট সব থেকে গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে নিজের সম্পর্কে বর্ণনা, নিজের নাম, পদবি, এলাকা, এই সংক্রান্ত যা কিছু। ওকে, এই জিনিসগুলো, তাহলে এইগুলোকে তুমি ধারাবাহিকভাবে রেডি হয়ে যাও। প্রচুর পড়া কিন্তু এর মধ্যে। আমি ওই ক্লাসে যেহেতু এই ভিডিওটা করলাম, যে অনেকে হয়তো যে ওই ক্লাসরুমটা সম্পর্কে জানে না, যার জন্য ওই ভিডিওগুলো, ওই কমেন্টগুলো তারা করেছে, সেটাই সবাইকে একটু জানানোর জন্যই এটা করলাম। মেইনলি তোমরা ওই ক্লাসটাতে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা প্রথম কমেন্টে আমি কোনো একটা জায়গাতে ওই লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো তোমরা ওই ক্লাসরুমটাতে যদি জয়েন হয়ে যাও এবং টেলিগ্রাম গ্রুপটাতে যদি যুক্ত হও, ওখানে আমি টাইম টু টাইম আপডেট দিয়ে দেবো তোমাদের, যে কবে আমি ক্লাসে ঢুকবো, বা নতুন কোনো কিছু হোক, বা এইটার ওপরে কোনো এক্সট্রা তথ্য আমি অ্যাড করতে পারলে সেটা তোমাদেরকে জানাবো। এই সমস্ত বিষয়গুলো ওখানেই থাকবে। আশা করি এই ব্যাপারগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে এক এক করে এগো। আমি একটা চেক লিস্ট দিয়ে দেবো, বা তোমরাও একটা এরকম একটা লিস্ট করবে, হ্যাঁ, যে আমার স্পেশাল পেপার, তোমার সম্পর্কে তো তুমি জানো, ধরো স্পেশাল পেপার, তোমার স্পেশাল পেপার কি ছিল ডান দিকে লিখলে, তোমার সিলেবাস কি ছিল পরপর লিখলে, এইভাবে। তারপরে সেই টপিকগুলো কে পড়াতেন, তুমি যতটুকু যা মনে করতে পারো স্যার ম্যাডামদের নাম, সেগুলো লিখলে। তুমি যখন পড়তে তখন সেই সময়টায় কোন স্যার বা ম্যাডাম ডিপার্টমেন্টাল হেড ছিলেন, এই সংক্রান্ত যাবতীয় তোমার ইউনিভার্সিটি সংক্রান্ত বা কলেজ সংক্রান্ত, সেগুলোকে একটা জায়গায় একটু করতে পারো। অনেকে আছে কি যে কোন বছরে তুমি এমএ কমপ্লিট করেছো বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, এগুলো তো থতমত খেয়ে যায়। এইগুলো করো না, খুব স্পন্টেনিয়াসলি কথা বলতে হবে। তাহলে এইগুলোকে একটা জায়গায় করো। স্পেশাল যে বইগুলো আছে, সেই বইগুলোর গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো, গুরুত্বপূর্ণ কাহিনীগত যে বাঁকগুলো, চরিত্রগুলো, সেগুলোকে একটা জায়গায় জড়ো করো। এইভাবে ওটার ওপরে ডিটেলসে তুমি একটা নোট করে ফেলো। ওকে, পড়বে, একটু নোট করবে, মানে ইম্পর্ট্যান্ট তথ্যগুলো, যাতে করে তুমি একবার বই পড়ে ফেলেছো, এইবার তুমি তথ্যগুলোর উপর বারবার করে রোজ চোখ বুলিয়ে যাবে। দেখো, ইন্টারভিউয়ের আগে, তোমার ইন্টারভিউয়ের লিস্ট যেদিন বেরোবে, ধরে নেওয়া যাক অক্টোবরের 20 তারিখের আশেপাশে বেরোবে, তার আগে এই যে 15 দিন, এই 15 দিনে তুমি এই পড়াগুলো শেষ করে ফেলবে। আর ডেমনস্ট্রেশনের জন্য কোন টপিক রেডি করবে, কিভাবে রেডি করবে, এগুলো অ্যাকচুয়ালি আমি ক্লাসেই জানাবো। হ্যাঁ, এটাও কখনো আমি হয়তো একটা ভিডিও করে দিতে পারি, কিন্তু তুমি যদি ক্লাসে থাকো তাহলে সেখানে ডিটেলসে এই বিষয়গুলো নিয়ে কথা হবে। আর যদি ইউটিউবের উপর ডিপেন্ড করো, তাহলে হয়তো আমি কোনো একটা ভিডিওতে তোমার ডেমনস্ট্রেশনটা কিভাবে দেওয়া উচিত বাংলার ক্ষেত্রে, সেটা আমি তোমাদেরকে হয়তো জানাবো। এই হচ্ছে সামগ্রিকভাবে আমার জায়গা থেকে তোমাদেরকে বলার ছিল। ওকে, বাট এই পড়াগুলো রেডি করে ফেলো, তাহলে দেখবে তুমি অনেকটা এগিয়ে গেছো। এবার একটা ডেমনস্ট্রেশনের জন্য তোমার খুব বেশি সময় ব্যয় হবে না। বাংলার স্টুডেন্টদের ক্ষেত্রে যেহেতু অলরেডি রিটেন এক্সামে তারা এই বইগুলো পড়ে ফেলেছে, ফলে তো তার কোনো একটার ওপর বেস করে ডেমনস্ট্রেশন দেবে। সুতরাং সেই গল্প বা কবিতা বা এই জাতীয় যে টপিকগুলো, সেই টপিকগুলোর সামগ্রিক বিষয়বস্তু, সামগ্রিক দিকটা মোটামুটিভাবে তোমাদের সবার জানা, এটুকু প্লাস পয়েন্ট। ফলত এবার তার উপর বেস করে কি কি করতে হবে সেগুলো না হয় আমরা আলোচনা করে নেব, এই তো ব্যাপার। ওকে, তো পজিটিভ থাকো এবং নিজে যেটা একেবারেই স্বতঃস্ফূর্ত তুমি, সেই তুমিটাকেই প্রেজেন্ট করো, দেখবে তোমার ইন্টারভিউ ভালো হবে। কিন্তু যদি তুমি অনুমান করে যাও যে এই রকম হতে পারে বা এরকম করতে পারে, দেখা গেল ওখানে গিয়ে সেরকম হলোই না, তখন কিন্তু অসুবিধা হবে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, আমি শুনেছিলাম তো এটা ওটা, এবার আমি ওখানে গেলাম, গিয়ে আমি যখন দরজায় দাঁড়িয়েছি, আমি যখনই বললাম, 3 জন ছিলেন, আমি 4 জন ছিলেন, আমি বললাম ম্যাম আসবো, ম্যামকে দেখে আমি বললাম, তখন উনি বললেন এসো। আমি গেলাম, গিয়ে আমাকে বললেন বসো। আমি চেয়ারে বসতে গেছি, আমি তখনও বসে পারিনি, জাস্ট বসতে গেছি। ঠিক এই সময়টায় ম্যামের হাতে কাগজপত্র ছিল, প্রদীপ গাইন, তাহলে একটা গান শুনি।
আমি তখনও বসেই পারিনি। এইবার ধরো আমি এই যে বসলাম, এখানেই আমার অলরেডি প্রশ্ন এসে গেছে আমি বসার আগেই। এবার ওই সিচুয়েশনে দাঁড়িয়ে আমি কি করব? তখন আমি আমার মতো করে গানটা আমি বললাম, ম্যাম আমি গান তো গাইতে পারি, কিন্তু যেহেতু আমি গান শিখিনি, ফলত সুর লয় তাল এগুলো ঠিক মতো হবে না, এতে কি কোনো অসুবিধা? বলছে না না, কোনো অসুবিধা নয়, তুমি গাও। আমি বললাম ওকে ম্যাম, বলে আমি গানটা শুরু করে দিলাম। এটা হচ্ছে ব্যাপার। ফলত এবার ওই সূত্র ধরে আমার এখানে ওখানে চলে গেল ইন্টারভিউটা। ওকে, পরে দেখা গেল যে আলটিমেটলি ইন্টারভিউটা ভালোই হয়েছিল। এখন কথা হচ্ছে যে আমি শুরুটা করেছিলাম যেখানে আমার একেবারে কোনো এফিসিয়েন্সি নেই এবং আমার গান খুব বাজে হয়েছিল, আমি নিজেও জানি, কিন্তু তারপরও আমার ইন্টারভিউটা ভালো হয়েছিল, আমার নম্বর অনেকটাই ছিল। কেন? আসলে ওরা কিন্তু এটা দেখতে চায়নি যে অ্যাকচুয়ালি ছেলেটা গান কেমন গায়। হ্যাঁ, আমি যদি খুব ভালো গান গাইতাম সেটা আরও প্লাস পয়েন্ট হতো আমার, কিন্তু আমি গান ভালো গাইনি এটা ঠিক আছে, কিন্তু তারা দেখেছে যে এই ছেলেটার মধ্যে কোনো জড়তা নেই, এ হাসি মুখে যে কোনো সিচুয়েশনে খুব সহজেই ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারে। দ্যাটস অল, এটা পয়েন্ট দেয়। ওকে, তো এই জন্য তোমাকে বলবো যে স্বাভাবিকভাবেই তুমি ওখানে যাবে, কোনো রকম এই করার দরকার নেই। কি কি হবে এই ধরনের বিষয়গুলো নিয়ে একটা ভিডিও আমি করব, সেখানে এই ধরনের কিছু কিছু এক্সপেরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব ডিটেলসে। ওকে, আপাতত পড়ার যেগুলো তোমার ভিতটাকে তৈরি করবে, যেটার ওপর বেসিক্যালি তোমার ইন্টারভিউয়ের প্রায় 80% ওয়েটেজ নির্ভর করছে, সেই জিনিসগুলো তুমি আগে করো। সেটা করার পরে বাকি অংশগুলো নিয়ে আমি কোনো একদিন ভিডিওতে, ক্লাসে তো আলোচনা হবেই একদিন, সেই বিষয়ে আলোচনা হবে।